কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। খোলা আকাশের নিচে হাজারো মানুষ, সহায়তার প্রতিশ্রুতি বিভিন্ন দেশের। বাড়ছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের তীব্রতা, হামলা পাল্টা হামলায় হচ্ছে প্রাণহানি, ঝুঁকিতে বিশ্ব বাণিজ্য। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আশিক তোমান। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ধসে পড়া ভবনের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ২৫০ শতাধিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৬০০ জন। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজারো মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৩৬ ঘন্টা ধরে বাঁচার লড়াই। অতঃপর উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টায় মৃত্যুমুখ থেকে ফিরল জীবনের স্পন্দন। কলম্বিয়ার পেরেইরার একটি হোটেলের নিচে থেকে এভাবেই ড্যানিয়েলা লার্গো সানচেজ নামের এক নারীকে উদ্ধার করলেন উদ্ধারকর্মীরা। তাকে উদ্ধারের পর মুহূর্তেই বদলে যায় চারপাশের পরিবেশ। ক্লান্ত মুখগুলোতে ফুটে ওঠে খানিকটা স্বস্তি। মঙ্গলবার তাকে উদ্ধারের পর দ্রুত নেওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। শুধু মানুষ নয়, পোষা প্রাণীদেরও বাঁচাতে চলছে প্রাণপণ চেষ্টা। ক্রেন আর খনন যন্ত্রের পাশাপাশি চলছে খালি হাতে ধ্বংসস্তূপ সরানোর কাজ। সর্বোচ্চ সংখ্যক মানুষকে জীবিত উদ্ধারে যৌথভাবে কাজ করছে দেশটির সেনা সদস্য, জরুরি উদ্ধারকর্মী, দমকল কর্মী, স্বেচ্ছাসেবক, যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এখনও নিখোঁজ ৩,০০০-এর বেশি মানুষ। ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পেরেইরাতে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওচার তথ্য মতে প্রায় ৫,০০০ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। এর মধ্যেই কয়েক ডজন পুরোপুরি ধসে পড়েছে, যার বেশিরভাগই আবাসিক ভবন। স্কুল, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেও হয়েছে ক্ষয়ক্ষতি। উপকেন্দ্রের কাছে অনেক এলাকায় সরকারি সহায়তা না পৌঁছানোর অভিযোগ করছেন অনেকে। কলম্বিয়ায় ভূমিকম্পে হাজারো পরিবারের এখন একই অবস্থা। কারো মাথার ওপর ছাদ নেই, কারো নেই প্রিয়জন, কেউ আবার জানেনই না পরের দিনটা ঠিক কোথায় কাটাবেন। গত সোমবার ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির বিস্তীর্ণ এলাকা। উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। একই সময়ে ভূকম্পন হয় পেরেইরা, কালি, মানিজালেস সহ বেশ কয়েকটি শহরে। নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলো দায়িত্ব নেয়ার কয়েকদিন পরেই কলম্বিয়ায় বিপর্যয় নামিয়েছে ভূমিকম্প। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শনে গিয়ে ঘরবাড়ি হারানো জনগণকে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কলম্বিয়ার ভয়াবহ বিপর্যয়ে পাশে দাঁড়িয়েছে বিশ্বের কয়েকটি দেশ। সবচেয়ে বড় সহায়তার ঘোষণা এসেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। জরুরি আশ্রয়, খাদ্য ও সুরক্ষা সহায়তায় ১৫ মিলিয়নের বেশি ডলারের সহায়তা দিচ্ছে দেশটি। উদ্ধারকর্মী ও মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে ভেনেজুয়েলা। পেরু থেকেও পাঠানো হচ্ছে সহায়তা। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ নৌপথে একের পর এক হামলার ঘটনায় থমকে গেছে বিশ্ব বাণিজ্য। ওয়াশিংটন ও তেহরানের এমন বিপরীতমুখী অবস্থানের খেসারত দিচ্ছে বৈশ্বিক অর্থনীতির বাজার। দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। কোনো পক্ষই নমনীয় না হওয়ায় দীর্ঘায়িত হচ্ছে সংঘাতের শঙ্কা। যত দিন যাচ্ছে তত কমছে ইরানে যুদ্ধ থামার সম্ভাবনা। লোহিত সাগর ও ওমান উপসাগরে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বাব আল মানদেব প্রণালীতে মিশরীয় মালবাহী জাহাজ তিহামার ওপর হামলা হয়েছে। হুথিদের এই হামলায় ৪ জন ক্রু নিহত হয়েছেন। উদ্ধার অভিযানে গিয়ে মারা গেছেন ইয়েমেনপন্থী সশস্ত্র গোষ্ঠীর ২ সদস্য। ইরান যুদ্ধ শুরুর পর হুথিদের হামলায় এটি প্রথম প্রাণহানি। একই প্রণালীতে একটি সৌদি সামরিক জাহাজেও হামলার দাবি করেছে হুথিরা। তবে সৌদি আরব এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। অন্যদিকে পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর একটি MH-60 হেলিকপ্টার থেকে জাহাজটিতে 2টি হেলফায়ার মিসাইল ছোড়া হয়। পাকিস্তানের উপকূল থেকে ওমান উপসাগরে প্রবেশের সময় ঘটে এই ঘটনা। ইরানের বন্দরে নৌ অবরোধ অমান্য করায় এই পদক্ষেপ নিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 1.4% বেড়ে ব্যারেল প্রতি $88.91 ছাড়িয়েছে। মার্কিন ক্রুড অয়েলের দামও আকাশচুম্বী। কথার লড়াইয়েও তীব্র ভূমিকায় যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরানের পক্ষ থেকে নবনিযুক্ত শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসিন রেজাই একটি কঠোর বার্তা দেন। বলেন, হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না। এর জন্য যুক্তরাষ্ট্রকে আগে ইরানের শর্ত মানতে হবে। আটকে থাকা ইরানি সম্পদ ফেরত দিতে হবে। পাশাপাশি লেবানন ও গাজা সহ পুরো অঞ্চলে সংঘাত বন্ধ করতে হবে। তবে এই বক্তব্য উড়িয়ে দিয়ে উল্টো ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 50 বছরে বিভিন্ন যুদ্ধে প্রাণহানির জন্য তিনি এই দাবি তোলেন। পাশাপাশি কড়া ভাষায় সতর্ক করে বলেন, বাড়াবাড়ি করলে ইরানকে ধ্বংস করে দেয়া হবে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। গেল মাসে নিরাপত্তা হুমকিতে তুরস্কে গোপনে বিমান বদলের কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল মাসে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে ফেরার পথে এই বিমান বদলের ঘটনা হয়। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, এমন অনেক হুমকি পান তিনি যেগুলো অন্যরা জানতে পারেন না। ইরানের সম্ভাব্য হামলার মুখে গোপনে বিমান বদল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল মাসে তুরস্ক সফর শেষে সৃষ্টি হয় এই পরিস্থিতির। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার খবরটি সামনে আনে। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। ঘটনাটির শুরু তুরস্কে। ন্যাটো সম্মেলন শেষে দেশে ফিরছিলেন ট্রাম্প। যাওয়ার সময় তিনি কাতারের উপহার দেয়া একটি নতুন জেট ব্যবহার করেন, কিন্তু ফেরার সময় তিনি অন্য একটি সামরিক বিমানে ওঠেন। তাকে একটি কেটারিং ট্রাকে করে গোপনে নতুন বিমানে তোলা হয়। আর প্রেসিডেন্সিয়াল এয়ারফোর্স ওয়ানকে ব্যবহার করা হয় ডিকয় বা টোপ হিসেবে। সেই বিমানে ছিলেন হোয়াইট হাউসের কর্মী ও সাংবাদিকরা। এয়ারফোর্স ওয়ানে ইরানের মিসাইল হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল। ক্যাটারিং ট্রাকে লুকিয়ে ট্রাম্পের পলায়নের খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তাকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক মিম তৈরি হয়। ঘটনাটিকে দেখা হয় শক্তিশালী নেতার ভাবমূর্তিতে বড় আঘাত হিসেবে। তবে মঙ্গলবার এর ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, সিক্রেট সার্ভিসের নির্দেশেই তিনি এমনটি করেছেন। তার মতে, তিনি যে বিমানে উঠেছিলেন সেটি শত্রুদের প্রধান লক্ষ্যবস্তু হতে পারত। এটা সম্পূর্ণই সিক্রেট সার্ভিসের উপর নির্ভরশীল। তারা যা করতে চায় আমি শুধু তাই অনুসরণ করি। তারা চেয়েছিল আমি অন্য একটি ফ্লাইটে অন্য একটি বিমানে যাই, তাতেও নিরাপত্তা একই থাকতো, কিন্তু তারা চেয়েছিল বলেই আমি এটা করেছি। আর আমি ইরানকে একদমই বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ এখন অনেকটাই ব্যক্তিগত পর্যায়ে রূপ নিয়েছে। গেল ফেব্রুয়ারিতে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই হামলায় সমর্থন দিয়ে সে সময় ট্রাম্প দাবি করেন, খামেনিকে না মারলে লক্ষ্যবস্তু হতেন তিনি নিজে। 2025 সালে ইরানের পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর চলতি বছর নৌ অবরোধের কারণে উত্তেজনা আরও বেড়েছে। তাই ট্রাম্পের নিরাপত্তা নিয়ে এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। 5 বছরে পা দিয়েছে আফগানিস্তানের তালিবান প্রশাসন। এই সময়কালে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নারী শিক্ষার হার। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো বলছে, এ পর্যন্ত 24 লাখের বেশি নারী মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। উচ্চশিক্ষা থেকে নারীদের দূরে রাখার ফলে আগামী দিনে শিক্ষিকার সংখ্যা কমবে। ফলে দেশটির শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয় মানব সম্পদ হারাবে বলে জানায় সংস্থাটি। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর কেটে গেছে 5 বছর। এই সময়কালে 24 লাখের বেশি নারী মাধ্যমিক ও উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, গেল শিক্ষাবর্ষের তুলনায় এই সংখ্যা 2 লাখ বেড়েছে। এরা প্রাথমিক শিক্ষা শেষ করে স্বাভাবিকভাবেই মাধ্যমিকে উঠতে পারত, কিন্তু তালেবান সরকারের বিদ্যমান নীতির কারণে তা সম্ভব হচ্ছে না। তালেবান নারীদের শিক্ষার বয়সসীমা বেঁধে দিয়েছে মাত্র 12 বছরে। 2022 সালের শেষে বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, এই সংকট কেবল শিক্ষায় প্রবেশাধিকারের মধ্যে সীমাবদ্ধ নয়,
আফগানিস্তানে 10 বছর বয়সী শিশুদের 90% বেশি বয়স উপযোগী সহজ লেখাও বুঝতে পারে না, যা দেশে শিক্ষামানের ভয়াবহ বিপর্যয়ের চিত্রই তুলে ধরে। বর্তমান ধারা অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে প্রায় 40 লাখ নারী প্রাথমিকের ওপরের স্তরের শিক্ষা থেকে বঞ্চিত হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউনেস্কো। 2021 সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হঠাৎ প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করে তালেবান। শরিয়া আইনের ভিত্তিতে ইসলামী সমাজ গড়ার লক্ষ্যে নারীদের বেশিরভাগ সরকারি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তালেবান প্রশাসনের দাবি, ইসলামী আইন ও আফগান সংস্কৃতি অনুযায়ী নারীর অধিকার নিশ্চিত করা হচ্ছে। তবে ইসলামী পণ্ডিত সহ আন্তর্জাতিক মহল এই নীতির তীব্র সমালোচনা করেছে। অন্যদিকে পশ্চিমা কূটনীতিকরা স্পষ্ট জানিয়েছেন, নারী অধিকারে নীতিগত পরিবর্তন না আনলে তালেবানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পথ বন্ধ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। জাপান সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে দাবি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া শুরুর কয়েকদিন আগে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফ জানিয়েছেন, বুধবার স্থানীয় সময় সকাল 6টার দিকে উত্তর কোরিয়ান ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি সাগরে পড়ে গেছে। আগামী সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার 11 দিনের যৌথ মহড়া শুরু হবে। মহড়ার লক্ষ্য পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় সামরিক বাহিনীর প্রস্তুতি জোরদার করা। ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে বাংলাদেশের দাবি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকের পর মঙ্গলবার দিল্লিতে মোদীর সাথে আলোচনা করেন তিনি। এতে দুই দেশের সংবেদনশীল বিষয় আলোচনা হয়। এ সময় ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে মোদীর দিক নির্দেশনা চেয়েছেন দীনেশ ত্রিবেদী। বিশেষ করে দুই দেশের বহুমাত্রিক ও দীর্ঘস্থায়ী সম্পর্ককে গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিকশিত করতে করণীয় নিয়ে মোদীর পরামর্শ চেয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে গুরুত্ব দেন। যুদ্ধ, তাপপ্রবাহ, ভ্রমণ ব্যয় সব মিলিয়ে চলতি বছর পর্যটক শূন্য পর্তুগাল। এতে লোকসান গুনতে হচ্ছে দেশটিতে বিনিয়োগ করা বাংলাদেশি সহ স্থানীয় ব্যবসায়ীদের। আয় কমলেও ব্যবসা সংশ্লিষ্ট ব্যয় আগের মতোই রয়েছে। একসময় পর্তুগালে জমজমাট ব্যবসা করে আসলেও এখন হতাশা বিনিয়োগকারীদের চোখে মুখে। চলতি বছর নানা প্রতিকূলতায় লোকসান গুনতে হচ্ছে অধিকাংশ প্রবাসী ব্যবসায়ীকে। পর্যটন নির্ভর পর্তুগালে বছরের শুরু থেকেই কম ভ্রমণ পিপাসুদের আনাগোনা। প্রতিবারের মতো এবারের গ্রীষ্মে ছিল না পর্যাপ্ত পর্যটক। যুদ্ধ পরিস্থিতি, ভ্রমণ ব্যয় বৃদ্ধি আর তীব্র তাপপ্রবাহে পর্তুগাল প্রায় পর্যটক শূন্য, যার প্রভাব পড়েছে বাংলাদেশি সহ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে। ট্যুরিস্ট অনেকেই এবার আবার ওই যে ফুটবলের জন্য অন্যদিকে চলে গেছে, যার কারণে টোটাল সিনারিটা হচ্ছে আমাদের জন্য খুবই বাজে অবস্থা। বিজি একেবারেই নাই। অন্যান্য সামারের তুলনায় আমরা এবার ব্যবসা আসলেই করতে পারি নাই। এখন ভবিষ্যৎ আবার সামার আসলে আমরা সেই অপেক্ষায় আছি। কঠোর অভিবাসন নীতির কারণে অনেক অভিবাসী পর্তুগাল ছেড়েছেন। এতে কমিউনিটি কেন্দ্রিক গড়ে ওঠা ব্যবসায়ীরা পড়েছেন বড় লোকসানের মুখে। আয় কমলেও দোকান ভাড়া, কর্মচারীদের বেতন সহ নিয়মিত খরচ আগের মতোই। এমন পরিস্থিতিতে অনেকেই গুটিয়ে নিচ্ছেন ব্যবসা। তেল এবং গ্যাসের দাম বৃদ্ধির কারণেও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে। সেই সাথে পর্তুগালের ইমিগ্রেশন সিস্টেম, ইউরোপের ইমিগ্রেশন সিস্টেম অধিক থেকে অধিক কঠিন করা হয়েছে। আমি মনে করি এই কারণগুলোর কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। অভিবাসী আইন এটা সবাই অবগত আছেন যে 5 থেকে 10 বছর হয়ে গেছে এটা। দ্বিতীয়ত যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ অলরেডি চলমান আছে এবং নতুন করে অ্যাড হয়েছে যে আপনার ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। সব পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে অনলি এইগুলোর কারণে পর্তুগালে বর্তমানে ট্যুরিস্ট অনেক কম এবং ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে আমাদের। ব্যবসায়ীদের প্রত্যাশা, আন্তর্জাতিক পরিস্থিতি, আবহাওয়া এবং অভিবাসন পরিস্থিতিতে স্থিতিশীলতা ফিরলে আবারও গতি ফিরবে পর্তুগালের ব্যবসা বাণিজ্যে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আগামী 16 আগস্ট ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমিচি বাংলা ফেস্টিভ্যাল সিজন 2।
আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নগরবাউল জেমস। সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে 30 ইউরো। নগরবাউল জেমস মানেই ভিন্ন আমেজ। লম্বা সময় পর কিংবদন্তি শিল্পীর পা পড়ছে ইতালিতে, যার লাইভ কনসার্টকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেখা গেছে বাড়তি উন্মাদনা। রোমে আয়োজিত কনসার্ট উপভোগে আসবেন মিলান, নেপলস ও ফ্লোরেন্স সহ বিভিন্ন শহরের প্রবাসীরা। শীঘ্রই আসছে আমিষে বাংলা ফেস্টিভ্যাল সিজন 2 and 3। লাইভ কনসার্টে থাকছে আমাদের সবার প্রিয় নগরবাউল জ্যাম। আমরা অধিক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই 16 আগস্ট জেমসের জন্য। আগামী 16 আগস্ট ইতালিতে আসছে নগরবাউল জেমস। আমরা পপুলার ট্রাভেল আছি ট্রাভেল পার্টনার হিসেবে। আমরা জেমসকে স্বাগতম জানানোর জন্য আমরা প্রস্তুত। ইতালির রোম শহরে আসছেন নগরবাউল জেমস, আর আমরা হচ্ছি টিএমএম পরিবার এর স্পন্সর টাইটেল। বিদেশের বুকে এইরকম একটি অনুষ্ঠান করতে পেরে আমরা সত্যি আনন্দিত। অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছে আয়োজক দেশি ইভেন্ট এবিজেন। প্রত্যাশা এই আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও সঙ্গীত পৌঁছে যাবে প্রবাসী সহ অন্যান্য ভিনদেশীদের কাছে। জেমসের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্থানীয় শিল্পীরাও। ইতালির রোম শহরে আগামী 16 আগস্ট রবিবার যে নগরবাউল জেমস ভাইয়ের লাইভ কনসার্টটি আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমরা চাই যে ইতালিতে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা। আমরা যারা অনলাইনে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আমাদের এই বাংলা কনসার্টটা আমরা খুবই মিস করে থাকি। আমাদের এই মূল উদ্দেশ্য হচ্ছে ইতালির মাটিতে বাংলা সংস্কৃতি যেগুলো আমরা মিস করি সেই জিনিসটাকে তুলে ধরা। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে থাকবে ইতালি পুলিশ। প্রবাসী কিছুটা আনন্দমুখর সময় কাটাতে ইতালির বিভিন্ন প্রান্ত থেকে টিকিট সংগ্রহ করেছেন অনেকেই। প্রবেশ মূল্য ধরা হয়েছে 30 থেকে 100 ইউরো পর্যন্ত। প্রত্যাশা নির্দিষ্ট দিনে রোমের পিরামিড ভেন্যু হয়ে উঠবে এক টুকরো বাংলাদেশ। বন্ধুরা, 16 আগস্ট দেখা হচ্ছে রোমে, কথা হবে, গান হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 4.5 বছরের যুদ্ধ থামাতে নতুন কূটনীতিক উদ্যোগ ইউক্রেনের। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তির প্রস্তাব দিয়েছে কিয়েভ। প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহায়তা ও যুদ্ধ বন্ধে মস্কোর উপর চাপ বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি। স্থবির শান্তি আলোচনা ফের শুরু করতে দুই দেশে সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। কয়েক বছর ধরে চলা যুদ্ধ বন্ধে বরাবরই যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে ইউক্রেন। তবে ইউক্রেনের দখলকৃত 4টি অঞ্চল পুরোপুরি ছেড়ে দেওয়ার শর্তে সমঝোতায় আসতে চায় রাশিয়া। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।